নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবরের শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনে এবার গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। আমি যে খবরে নজর রাখবো, কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় রাকেশ সিংকে পাওয়া যাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না, এবার তার ছেলেকে গ্রেফতার করা হলো। আমি নীলাঞ্জন আপনাদের জানাবো, আজ থেকে বিধানসভায় মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের নো এন্ট্রি। কেন এই সিদ্ধান্ত জানাবো বিস্তারিত। যেমনটা বলছিলাম, উত্তরপ্রদেশ, সেখান থেকে কিন্তু জালে দেশরাজ সিং। গতকালই গুজরাট থেকে গ্রেফতার করা হয় দেশরাজের মামাকে। ঈশিতা মল্লিককে গুলি করে খুনের অভিযোগ ওঠে এই দেশরাজের বিরুদ্ধে। খুনের পর বাবা এবং মামা সহ দেশরাজকে পালাতে সাহায্য করে তার একাধিক আত্মীয়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একাধিক বন্দি এটেও শেষ রক্ষা হলো না। নেপালে পালানোর আগেই পুলিশের জালে মূল অভিযুক্ত দেশরাজ সিং। নেপাল সীমান্তে বেরিয়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুনে অভিযুক্ত ছেলেকে সাহায্যের অভিযোগে আটক করা হয়েছে দেশরাজের বিএসএফ কর্মীর বাবাকেও। নেপালে পালানোর আগে কৃষ্ণনগর পুলিশের হাতে গ্রেপ্তার ঈশিতা মল্লিক খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই কৃষ্ণনগরে নিয়ে আসা হয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে, নেপালে তার পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এই ঘটনায় তাকে তার মামা যেরকম সাহায্য করেছে ঠিক একইভাবে তার বাবাও সাহায্য করেছিল। বাবা টাকা পাঠাচ্ছিল, বাবা একই সঙ্গে মোবাইল ফোনও কিনে দিয়েছিল। ফলে তার বাবা, যিনি বিএসএফের কর্মী, তাকেও হাউস অ্যারেস্ট করা হয়েছে, তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও যেটা খবর, যে এই কোটা খুনের ঘটনা ঘটানোর পর দেশরাজ কিভাবে পালাবে সেই সমস্তটা ঠিক করে দিয়েছিল তার মামা। এবং একেবারে খুনের পরেই নৈহাটি থেকে ট্রেন ধরে সে হাওড়া যায়, সেখান থেকে ট্রেন ধরে আবার অযোধ্যা পৌঁছায় এবং অযোধ্যা থেকে বাসে করে মহারাজগঞ্জে পৌঁছেছিল উত্তরপ্রদেশের। এবং সেখান থেকেই তার নেপালে পালানোর কথা ছিল এবং তার জন্য ফেক আইডি কার্ডও বানিয়েছিল, যে ফেক আইডি কার্ড তাকে বানিয়ে দিয়েছিল তার মামার মেয়ে। ফলে একাধিক আত্মীয় তাকে সাহায্য করে। একই সঙ্গে তদন্তকারী অফিসাররা যেটা জানাচ্ছেন, এই গোটা খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত। 7 মাস আগে যখন ঈশিতার সঙ্গে তার ব্রেকআপ হয়, তারপর থেকেই খুনের পরিকল্পনা করতে থাকে এবং 6-7 মাস আগে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি অস্ত্রের ছবিও দিয়েছিল এবং সেখানে সে লিখেছিল ভেরি সুন। এবং তারপরেই এই গোটা খুনের ঘটনা সে ঘটায়। তার আগে রীতিমতো রেকি করে এবং একই সঙ্গে তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, শুধুমাত্র ঈশিতা মল্লিক নয়, তার মা সহ তার গোটা পরিবারকেই খুনের পরিকল্পনা ছিল এই দেশরাজ সিংয়ের। সেই কারণে ঈশিতাকে খুন করার পর সেই বাড়িতেই সে অপেক্ষা করছিল। তার মা ফিরে আসায় তার মার মাথাতেও অস্ত্র ঠেকিয়েছিল, যদিও গুলি না থাকায় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনায় পুনর্নির্মাণ করবে তদন্তকারী অফিসাররা। তার পাশাপাশি কার মাধ্যমে সে আগ্নেয়াস্ত্র পেয়েছিল সেটাও জানার চেষ্টা হবে। ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র ও অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা, কলকাতা। একটা বিষয় পরিষ্কার, যে পুরো বিষয়টা একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছিল। দেশরাজ সিং সে কিন্তু পালাতে পারল না, তাকে গ্রেফতার করা হয়েছে। ঈশিতা মল্লিক, এই নিহত ছাত্রীর বাবা, তার বক্তব্য শোনাবো। বলেছি আপনাদের পাশে থাকবে, ধরা পড়েছে, খুব ভালো খবর একটা। আমি জানি পুলিশ ওকে ফাঁসির মঞ্চে তুলবে, আমিও সেই ফাঁসিই চাই। আর পুলিশের কাজে আমরা পুরো সবাই খুব খুশি। আমরা পুলিশের কাজে আসলে ধরা পড়েছে। কালকে মামা ধরা পড়েছে, কালকে দেখেছি আমরা নিউজে। আজকেও সকাল থেকে দেখছি যে ও ধরা পড়েছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। পুলিশকে আমি খুব ধন্যবাদ জানাই এর জন্য। যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের সদর দপ্তরে, অর্থাৎ রাজ্য সদর দপ্তরে যেখানে ভাঙচুর চালানো হয়েছিল গত 29 তারিখ, সেই ভাঙচুরের ঘটনায় গত কয়েকদিন ধরেই পুলিশ খুঁজছিল রাকেশ সিংকে, কিন্তু রাকেশ সিংয়ের কোনোভাবেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি অন্তরালে থেকে বার্তা দিচ্ছিলেন। এবার রাকেশ সিংয়ের ছেলে শিবমকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ এবং তিনি যে গাড়ি নিয়ে গিয়েছিলেন সেই গাড়িও সামনে রাখা ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত খবর। অন্যদিকে রাকেশ সিংয়ের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে কোথায় রাকেশ সিং, তিনি কেন পুলিশের মুখোমুখি হচ্ছেন, এই প্রশ্ন যেমন উঠছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু এখনও খোঁজ জারি রাখা হয়েছে। শিবমকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ এবং তারপরেই শিবমকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় রাকেশ সিং কি বলেছেন আপনাদের শোনাবো। बैड मॉर्निंग। अभी जस्ट मेरा आँख खुला है तो हम जब सुने कि एक कायर पुलिस लाल बाजार का मनोज वर्मा के नेतृत्व में मेरे छोटे बेटे को, जिसका नाम शिवम सिंह है, साहेब उसको निक नेम हम लोग बहुत बचपन से बुलाते हैं, उसको साउथ सिटी में 10 साल से साउथ सिटी में रहता था। आज अचानक उसको पकड़ के, कॉलर पकड़ के, टान के, मार के, उसको गाड़ी में बैठा के ये लाल बाजार और इन टाली थाना मिलके मनोज वर्मा के नेतृत्व में मेरा बेटा को लाया गया है। भारतीय जनता पार्टी के सारे कार्यकर्ता, आज मेरे ऊपर हुआ है तो कल आपके ऊपर में भी होगा। आप भी गूंगा बहरा बन के रखिए, जरूरत पड़ेगा तो राजनीति छोड़ देंगे, कभी किसी के पास नहीं जाएंगे, लेकिन यदि भारतीय जनता पार्टी के लिए और माननीय प्रधानमंत्री की माता के लिए हम लड़े। আপনারা শুনলেন যে এর আগে অন্তরালে থেকে তিনি বার্তা দিয়েছেন, অর্থাৎ তাকে যখন থেকে পুলিশ খুঁজছে এই নিয়ে দ্বিতীয়বার রাকেশ সিং একেবারে অন্তরালে থেকে বার্তা দিচ্ছেন, পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শোনাবেন। রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, সে লিগালি লড়বে। তার ছেলেটাকে মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে, আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? 8 মাস পরে ছবি ধরে ধরে জেল কাটাবো আমরা। আজ থেকে বিধানসভায় নো এন্ট্রি মন্ত্রী ও বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের। হাইকোর্টের নির্দেশ, আর সেই নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। বিধানসভা গেটে ঝোলানো হয়েছে নোটিশও। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরাই ঢুকতে পারবেন বিধানসভায়, এমনটাই স্পিকার জানিয়েছেন। হাইকোর্টে বিরোধী দলনেতার যেটা অভিযোগ ছিল যে তার নিরাপত্তা রক্ষীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তাহলে অন্য নিরাপত্তা রক্ষীরা কেন ঢুকবেন, এবং তারপরে এই সিদ্ধান্ত নোটিশও ঝোলানো হয়েছে। কি বলা হয়েছে নোটিশে বিস্তারিত জানবো। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রবীর, দেখো, আজ থেকে বিধানসভায় মন্ত্রী এবং বিধায়ক যারা নিরাপত্তা পান তাদের নিরাপত্তা রক্ষীদের কিন্তু বিধানসভার ভেতরে অর্থাৎ মূল ফটকে ঢোকাই নিষিদ্ধ করা হলো। স্পিকার একটি নির্দেশে জানিয়েছেন যে একদম বিধানসভার গেটের বাইরে থাকতে হবে নিরাপত্তা রক্ষীদের, এবং সেক্ষেত্রে টাউন হল এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মন্ত্রী এবং বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের বসার জায়গা করা হয়েছে। কেন এই নির্দেশ স্পিকার দিলেন, এটা এখন প্রশ্ন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন যে তার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা যারা দেন তাদেরকে বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তার নিরাপত্তা রক্ষীরা ভেতরে ঢুকতে পারে না, তাহলে কেন মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা বিধানসভার ভেতরে প্রবেশের অনুমতি পান? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন তাহলে সবার ক্ষেত্রে সমান ব্যবস্থা নিতে হবে বলে স্পিকারকে নির্দেশ দিয়েছেন। সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আজ থেকে মন্ত্রীদের বিশেষ করে নিরাপত্তা রক্ষী ভেতরে ঢোকা বন্ধ করেছেন স্পিকার। প্রবীর, ধন্যবাদ তোমাকে। স্পিকার এই প্রসঙ্গে কি বলেছেন শুনবো। আমাদের এখানে আর্মসে কোনো সিকিউরিটি ঢুকবে না। লোকসভাতেও একই জিনিস রয়েছে, সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না। আর্ম সিকিউরিটি তো বটেই, সুতরাং অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি তারাও একই রুল ফলো করে। আমাদের এখানে অসুবিধা রেখে আছে। হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি, আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটি যারা আর্ম নিয়ে ঢুকবেন তাদের ঢুকতে দেওয়া হবে না, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে। মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ, এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন, তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করিনি, বাকি অন্যান্য সবার জন্য এই রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা এই প্রসঙ্গে পেয়েছি, শুনবো। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা, মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। 4 বছর 4 মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএদের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে।
আর এদিকে চাকরি চুরির অভিযোগকে সামনে রেখে বিধানসভা চত্বরে বিজেপির তরফ থেকে বিক্ষোভ, ব্যানার নিয়ে বিক্ষোভ। বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন যোগ্য চাকরিহারারা। মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। চাকরি চুরির অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতাকর্মীরা। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরি চোরের সরকার। আজ ব্যানার নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেছেন যোগ্য চাকরিহারারা। মুখ্য সচিবকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে কথাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে কমিশনের তরফ থেকে যখন তালিকা প্রকাশ করা হয়, প্রথমে 1804 জনের নাম, গতকাল আরও 2 জনের নাম প্রকাশ করা হয়। এখনো পর্যন্ত সর্বমোট 1806 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অসম্পূর্ণ। এই অভিযোগকে সামনে রেখেই আজকে চাকরি চুরির অভিযোগকে সামনে রেখে বিধানসভা চত্বরে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়, ব্যানার নিয়ে বিক্ষোভ করা হয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী তার সঙ্গে যোগ্য চাকরিহারারা তারা দেখা করেছেন। শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন মুখ্য সচিবকে তিনি চিঠি পাঠিয়েছেন এই বিষয়ে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। শ্রেয়সী, মুখ্য সচিবকে শুভেন্দু অধিকারী চিঠি পাঠিয়েছেন কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে যোগ্য চাকরিহারারা দেখা করেছেন, কি ঠিক বক্তব্য? দেখো, এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি দল তারা গিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে তারা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন এবং দেখার পর তাদের যে মূল বক্তব্য ছিল যে অযোগ্যদের যদি তালিকা প্রকাশিত হয়ে থাকে তাহলে তারা যোগ্য, তাহলে সেই জায়গা থেকে বিধানসভায় একটা অর্ডিন্যান্স আনা হোক এবং সেই অর্ডিন্যান্সের মাধ্যমে এটা নিশ্চিত করা হোক যে যোগ্যদের তাহলে কেন পরীক্ষা দিতে হবে, তাদের আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিরোধী দলনেতা সেই বক্তব্য শোনেন এবং তার যে বক্তব্য সেক্ষেত্রে তিনি বলেন যে সেক্ষেত্রে সরকার যদি এই ধরনের কোনো অর্ডিন্যান্স বা প্রস্তাব বা বিল আনে তাহলে সেক্ষেত্রে তারা সম্মতি জ্ঞাপন করবেন, সমর্থন করবেন এবং সরকার তারপরে সেটা নিয়ে মুভ করুক সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে তাদের পূর্ণ সহযোগিতা তারা করবেন। ফলে কার্যত কিন্তু এই বিষয়টি নিয়ে চাকরিহারাদের যোগ্য যারা চাকরিহারা তাদের একদল এসে আজকে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন এবং বিরোধী দলনেতা দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন বিধানসভা গেটে। পরবর্তীকালে দেখা যায় যে এক্ষেত্রে যে এই যে চাকরি এই যে অযোগ্যরা কি করে চাকরিতে তারা জায়গা পেল সেই বিষয়টা তুলে ধরে কিন্তু তিনি বিক্ষোভ দেখান বিধানসভার গেটে। ধন্যবাদ শ্রেয়সী। শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি শোনাবো। বিধানসভায় দুদিন চলবে, 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। 4 তারিখে শেষ দিন, আধ ঘন্টার জন্য আনুক, কারণ এটা তো বিতর্কের বিষয় নয়। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806, বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল রাখবে। আমি আপনাদের কথা দিচ্ছি 2 দিন ইভিনিং আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি। আর আমাদের অপোজিশন উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার, তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির। এসএসসি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে এবং এই তালিকায় 1806 জনের নাম রয়েছে। যদিও আইনজীবীদের একাংশ বলছেন যে এই তালিকা অসম্পূর্ণ, 6000-এর বদলে 1806 কেন, এবং যোগ্য চাকরি প্রার্থীরাও তারা বলছেন যে এই তালিকা অসম্পূর্ণ, আরও অনেকে রয়েছেন তারা সন্তুষ্ট নন। এবং এই আবহেই তারা এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন। সুমন বিশ্বাস আন্দোলনকারী, তিনি যখন আজকে আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করেন তখন করুণাময়ী মেট্রো স্টেশনের কাছ থেকে তাকে আটকের চেষ্টা চলে এবং কার্যত দুপক্ষের মধ্যে চাপানুতর চলে, টানাপোড়েন চলে, লুকোচুরি চলে। এই পরিস্থিতি যখন চলছে তখন দেখা যায় যে টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের সংখ্যা প্রকাশ্যে আনা হোক, আরও বেশি সংখ্যক রয়েছে, এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছিল গত 2 দিন ধরেই। আর এবার এসএসসি অভিযান ঘিরেও কার্যত বলা যেতে পারে যে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশে ছয়লাভ এসএসসি ভবনের সামনে। কি বলছেন সুমন বিশ্বাস আন্দোলনকারী, যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করা, তিনি কি বলছেন শোনাবেন। মহামান্য হাইকোর্ট দেখবেন তারা জানালেন যে আজকের যে র্যালি সেই র্যালিতে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না, তার সাথীদেরও গ্রেপ্তার করা যাবে না। আমাদের যে দাবি, অযোগ্যদের তালিকা দিয়েছেন, যোগ্যদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বিদ্যালয়ে ফেরান। কেন আমরা পরীক্ষায় বসবো এই কথা নিয়েই তো আলোচনা। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? চাকরিটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অটোনমাস এসএসসি, তাহলে তাদেরকে দায়িত্ব নেবে, নইলে তারা চেয়ার ছাড়ছে না কেন?
আমরা শুনলাম সুমন বিশ্বাস কি বলছেন, আরও এক চাকরিহারা চিন্ময় মণ্ডল তিনি কি বলছেন শোনাবো। পরীক্ষার মতো তো হবেই, কারণ সেটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট কিছু হস্তক্ষেপ করবে ততক্ষণ সেটা নিয়ে কিছু বলা যায় না। পরীক্ষা তার মধ্যে যদি হয় 7 তারিখ 14 তারিখ অবশ্যই যারা আমরা রয়েছি প্রত্যেকেই পরীক্ষায় বসবো। আমরা জানি না আমি মানে নিজে কতটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কি পারবো না, কারণ এত টালবাহানের মধ্যেই মানসিক যন্ত্রণা নিয়ে পড়াশোনা অবশ্যই করছি, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই পরিস্থিতিতে আবার পুনরায় আমার চাকরি ফিরে পাওয়ার জন্য বাঁচানোর জন্য পরীক্ষা দেওয়া এটা খুবই কঠিন, এবং দ্বিতীয়বার আবার পাবো কিনা এই তো কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের রয়েছে, আমরা সেই নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত। আজ থেকেই শুরু বিধানসভার বিশেষ অধিবেশন। কাল বাঙালি হেনস্থা নিয়ে প্রস্তাব আনা হবে। 169 নম্বর ধারায় প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়। আলোচনার জন্য সময় 4 ঘন্টা। বাঙালি হেনস্থা নিয়ে আগেও একাধিকবার বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি এই ইস্যুতে প্রস্তাব আনতে চলেছে শাসক দল। বিস্তারিত জানবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর রয়েছে? বাঙালি হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও সরব হয়েছেন, আর এবার সরাসরি এই ইস্যুতে প্রস্তাব। একেবারে দেখো, আগামীকাল সেই প্রস্তাব আসবে, শাসক দলের পক্ষ থেকে সেই প্রস্তাব আসবে। আজকে বিধানসভার বিএ কমিটি অর্থাৎ বিধানসভার যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি রয়েছে তার বৈঠকে এটা নিয়ে সিদ্ধান্ত হয় যে এক্ষেত্রে এই প্রস্তাব আসবে, এবং আগামীকাল এবং 4 তারিখ এই দুদিনই কিন্তু এই প্রস্তাবের উপর আলোচনা হবে, এবং সেই আলোচনা কিন্তু চলবে 2 ঘন্টা করে সেই আলোচনা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে 4 তারিখে এই প্রস্তাবের উপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তিনি নিজে। তো অন্যদিকে সেক্ষেত্রে বিজেপির তরফেও যেটা জানা যাচ্ছে যে তারা দুদিনই কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করবেন, এবং 4 তারিখে বিরোধী দলনেতা তিনিও কিন্তু এই বিষয়ের উপর তিনি তার বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। আর এই নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা পেয়েছি, শুনবো কি বলেছেন তিনি। বাংলা ভাষাভাষী রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন, তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। এটা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে। আজকে আমাদের অল পার্টি মিটিংয়ে সেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যাশা করি সমস্ত রাজনৈতিক দল, পরিষদীয় দলে যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন, কারণ এটা যেহেতু আমাদের বাঙালিদের, পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থে জড়িত। এখানে রাজনীতির থেকে আমাদের বিশেষ করে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব, সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন, এটাই আমি বিশ্বাস করি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে একাধিক অভিযোগ যখন সামনে আসছে, এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা এই বিষয় নিয়ে সরব হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে বিধানসভাতেও সরব হয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। আর বিধানসভার বিশেষ অধিবেশন আজ থেকেই শুরু হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে কাল এই ইস্যু নিয়ে, এই বাঙালি হেনস্থা ইস্যু নিয়েই প্রস্তাব আনা হবে। 169 নম্বর ধারায় এই প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়। 4 ঘন্টা সময় ধার্য করা হয়েছে আলোচনার জন্য। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্পে ডাকাতি, এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে। পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কের ধারে রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। রাতে 2টি বাইকে চেপে 4 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে পেট্রোল পাম্পে ঢুকে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পেট্রোল পাম্প থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।